শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। ফেসবুক সরাসরিতে আজ দ্বিতীয়বারের মতো আপনাদের সামনে উপস্থিত হলাম আমার কবিতা নিয়ে। এবার একটি বিজ্ঞাপন দিয়েছিলাম। বিজ্ঞাপনে লেখা ছিল ব্রহ্মপুত্র থেকে হাডসন, বাংলাদেশের প্রাচীন নদ ব্রহ্মপুত্র, যেটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আর হাডসন হচ্ছে, আপনারা জানেন, সবাই জানেন, আমেরিকার নিউ ইয়র্কের মাঝ দিয়ে যে বয়ে গেছে হাডসন নদী, সেই নদী। মর্মকথা হচ্ছে যৌথ কবিতা পাঠ। ভেবে দেখলাম যে বাংলাদেশের ব্রহ্মপুত্র এবং হাডসন, এই দুই নদী তীরে দুজন কবি বসবাস করছি। আমি ব্রহ্মপুত্রের পাড়ের, আমার জন্মও সেখানে। হাডসনে পাড়ে যে কবি, বাঙালি কবি বসবাস করেন, তার নাম শামস আল মমিন। প্রথমে মমিন সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। তার জন্ম রংপুর জেলার বদরগঞ্জে। 80-র দশকের শুরুতে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে যান উচ্চতর পড়াশোনার জন্য। তিনি সমকালীন বাংলা কবিতার একজন প্রধানতম কবি। খুবই মেধাবী ছাত্র তিনি। ঢাকা কলেজ থেকে প্রথম শ্রেণীতে পাশ করার পর, সেই সময় যখন অবস্থান করছিলেন ঢাকায়, তখন তিনি ইংরেজিতে লিখেছেন, এখানকার ইংরেজি কাগজগুলোতে গল্প লিখেছেন, অন্যান্য লেখাও লিখেছেন। কিন্তু উচ্চতর শিক্ষার জন্য তিনি যখন আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে যান, তখন সেখানে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন এবং সেখানে ইংরেজিতে শিক্ষকতা করেন। সম্প্রতি অবসর নিয়েছেন, কিন্তু সেটি 90-এর দশকে। আমরা দশক বিচারে এই কবিকে বিচার করতে চাই না। সমকালীন বাংলা কবিতারই একজন কবি তিনি। তার অনেকগুলো অবদান রয়েছে বাংলা সাহিত্যে, এবং বিশেষ করে নিউ ইয়র্ক শহরে তিনি প্রায় 35 বছর বসবাস করছেন। সেখানে দিগন্ত পত্রিকাটি তিনি করতেন, ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। সেটি নিউ ইয়র্কের প্রথম পত্রিকা, এবং তার মাধ্যমেই প্রথম পত্রিকাটি ওখানে প্রকাশিত হয়। এছাড়া আপনারা জানেন যে কবিতায় এখন যারা নিউ ইয়র্কে, বিশেষ করে বাঙালি অধ্যুষিত যে নিউ ইয়র্ক, যারা লিখছেন, তাদের মধ্যে প্রধানতম কবি শামস আল মমিন। বিশেষ করে আপনারা জানেন শহীদ কাদরী, 50-এর আমাদের প্রধানতম কবি শহীদ কাদরী, যিনি বোস্টনে ছিলেন, জার্মান থেকে বোস্টনে থাকেন। সেখান থেকে যারা নিউ ইয়র্কে এই কবি শহীদ কাদরীকে নিয়ে যান, তাদের অন্যতম একজন হচ্ছেন কবি শামস আল মমিন। শহীদ কাদরী সেখানে লিখেছেন, শেষ পর্যন্ত সেখানে মৃত্যুবরণ করেছেন। তার একটি কবিতার বইও বেরিয়েছে। তিনি একটি উদ্যোগ নিয়েছিলেন, একটি কবিতা সন্ধ্যা। সেই কবিতা সন্ধ্যারও সঙ্গে প্রধানতমভাবে যুক্ত ছিলেন কবি শামস আল মমিন, যে বাংলা কবিতাকে নিউ ইয়র্কে তুলে ধরার ক্ষেত্রে কবি শামস আল মমিনের অবদান বিশেষ করে আমরা গণ্য করি। এছাড়া যেটি রয়েছে, যে বইমেলা হচ্ছে, আপনারা জানেন মুক্তধারা ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজিৎ সাহা বইমেলাটি করেন। সেখানেও কবি শামস আল মমিনের যে বাঙালির জাগরণ, বাংলা ভাষা সাহিত্যের জাগরণ, সেখানে যে অবদানগুলো যারা রাখছেন, তাদের প্রধানতম একজন কবি শামস আল মমিন। শামস আল মমিনের কবিতা আমার কাছে ভালো লাগে এই অর্থেই যে তার কবিতার স্টাইল, ধরন আলাদা, একদমই অন্যরকমভাবে কবিতা লিখেন। তো এবার যখন বইমেলায় আসলেন, তখন তার সাথে
আমার একটি আলাপ হলো, আলাপটি এরকমই যে আমরা যৌথভাবে কবিতার আয়োজন করব, আমাদের কবিতাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। সেই কথাই আমরা এই আয়োজনটি করেছি ব্রহ্মপুত্র থেকে হারসন। আমি আজ শুক্রবার 26 জুন, আজকে আমি আমার কবিতা পড়ব। আগামী শুক্রবার একই সময়ে 3 জুলাই নিউ ইয়র্কে কবি শামসাল মমিন। আমি সেখানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, অগ্রিম আমন্ত্রণ জানাই। আর আজকে আপনাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের কয়েকটি কবিতার উচ্চারণ আপনাদের সামনে করব। আমি গত শুক্রবার অর্থাৎ আগের যে প্রথম পরিবেশনাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেটি আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে, হাওয়াই রাত ভাসে ভাসে নিদ্রা। আজকে আমি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই কবিতাগুলো লেখা হচ্ছে 90-এর শেষে এবং 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত। এই কাব্যগ্রন্থটির নাম ফড়িংয়ের পাখা পড়ে। এখানে ধরা যাবে একটি কবিতা। এখানে আমি এই প্রথম কাব্যগ্রন্থ থেকে দ্বিতীয় কাব্যগ্রন্থে এসেছি আসলে একটু ফর্ম বদলিয়ে, অর্থাৎ টানা গদ্যে কবিতাগুলো লিখেছি। আপনারা কবিতাগুলো পড়লেই বুঝতে পারবেন যে এই কবিতাগুলো মূলত একটি কবিতা। আমি কবিতার ছন্দ বুঝি না, আমি কবিতার ছন্দ মানি না। আমি আমার মতো করেই কবিতা লিখি, কবিতার কোনো ফরম্যাট আমার কাছে নেই। আমি লিখতে চাই মুক্ত গদ্য, আমি লিখতে চাই আমার মতো করে, সেটি কবিতাই লিখতে চাই। বিচার আপনাদের কাছে। আমি ইতোমধ্যেই কয়েকটি মন্তব্য এসে গেছে, আমি মন্তব্যগুলো একটু পড়তে চাই। আফিফ জাহাঙ্গীর আলী একজন কবি, সঙ্গে আছি প্রিয় কবি, খুব ভালো লাগছে। তার আগের কয়েকটি মন্তব্য আছে। আইনুন নাহার অত্যন্ত একজন সজ্জন মানুষ, আমাকে সবসময় তিনি অনুসরণ করেন, মন্তব্য করেন, ভালো লাগে। আছেন আমার সহধর্মিনী সুমি শাহরিয়ার, তিনিও দেখছেন। হারিসুল হক একজন খুব শক্তিশালী কবি, কিশোরগঞ্জের ভৈরবে যার জন্ম, কিন্তু লিখেন সেই মেঘনাপাড়ের মানুষটি, অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত শক্তিশালী কবি। আবার বললাম, ব্যক্তিগতভাবে তিনি একজন ডাক্তার, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি আছেন। আপনারা সবাই তাকে চিনেন। একজন মানব দরদি ডাক্তার, একজন বিনয়ী কবি। হারিস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আছেন হাদিউল ইসলাম, আমার জন্ম জেলা শেরপুরের মানুষ। তিনি লিখেন কবিতা, অত্যন্ত ভালো কবিতা লিখেন। মফস্বলে থেকে যিনি নিরন্তর লিখে যাচ্ছেন, অত্যন্ত ভালো লিখেন। হারিসুল হক, আপনাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। রুকসানা মলি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু, গত অনুষ্ঠানেও ছিল। আমার প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি কবিতার সাথে, প্রতিটি আমার কাজের সাথে মলি যুক্ত থাকে। মলি, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আছেন অলোক চক্রবর্তী, কলকাতা থেকে দেখছেন নিশ্চয়ই, আপনাকেও ধন্যবাদ। দাদা আছি, কে এম হাসান, মুঘল অত্যন্ত ভালো আবৃত্তি করে। তারপরে শামসুল বাড়ি উৎপল, আমাদের শামসুল বাড়ি উৎপল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই সময় থেকে উৎপল অত্যন্ত আমাদের সঙ্গে আছেন, যুক্ত আছেন। তারপরে আছেন, শুভকামনা জানিয়েছেন অনেকেই। লাকি বেগম আছেন, দেখছেন যারা। আমি কবিতা পড়ি, আবার আপনাদের কথা বলবো। যারা আছেন আমাকে প্রাণিত করছেন। ফড়িংয়ের পাখা পড়ে।
পেছনে কৈশোরের স্মৃতিময় রেল স্টেশন, আর শৈশব ব্রহ্মপুত্রের শীর্ণ বুক পেরিয়ে শীত স্নিগ্ধ এক রাতে পূর্ণিমার জলে গা ধুয়ে ধুয়ে হাঁটছি একা নিজ গৃহের দিকে। শিশির আক্রান্ত শস্যে ক্ষেত আর শাখা নদীর কুয়াশা ভেজা বালুময় জ্যোৎস্নামাখা পথে হাঁটছি শুধু একা। কুমারীর সতীত্বের মতো পূর্ণিমার পবিত্র তীব্র তীক্ষ্ণ স্বচ্ছ ঘন আলোয় হাঁটছি একা। হাঁটতে 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 ভুলে গেছি পথের দূরত্ব, ভুলে গেছি হারিকেনের ম্লান আলোয় ক্লান্ত চোখে জেগে থাকা জনক জননীর কথা। নিঃশব্দ পথে হাঁটছি শুধু একা। জ্যোৎস্নার গভীর বিপন্ন প্রান্তর, ঘুমন্ত গ্রাম, আর আমি শুধু একা বাড়ি ফিরছি পূর্ণিমার অবসন্ন আলোয় হেঁটে হেঁটে। দ্বিতীয় কবিতা। ঘুমগুলো কোথায় যেন কিভাবে উড়ে যায়। জলের ঘূর্ণির মতো সময়ের বিবর্ণ পাথর আমাকে ধাক্কা দেয়। পড়ে গিয়ে আমি পাশ ফিরে তাকাই, দেখি ট্রাক নয়, গুলিস্তানগামী বাসের ধাক্কায় আমার পাশে পড়ে আছেন কীর্তিনাশার জীবনানন্দ। আমাদের ভেতরে জেগে ওঠে ঘাস ফড়িং। আমরা আবারও কোরাস চোখে তাকাই, দেখি ঘুম নয়, সাদা ওড়নাটি উঠছে বৃষ্টির ভেতর। ওড়নার জন্যে কারো কারো মন পড়ে, মন ভিজে। হায় মেঘ, তুমি কবে সুবলং পাহাড় স্পর্শ করবে। তৃতীয় কবিতাটি পড়ি। টের পাচ্ছ কি, দক্ষিণের জানালায় বারবার ছুঁয়ে যাচ্ছে ভাদ্রের রোদ, বৃষ্টির ঠোঁট। টের পাও কি, তুমি যখন অলস দুপুরে এখনো শুয়ে শুয়ে পড়ো রবীন্দ্রনাথ, বদলেয়ার, তখন তোমার মন পড়ে থাকে নিভৃত নদীটির কাছে। খোঁজ নিয়ে দেখেছ কি সেই নদী, যার শরীরে ডুবে ডুবে ভিজিয়েছ কিশোরী ফ্রক। সকাল ওয়েবসাইট সার্চ করে দেখেছ কি তোমার সেবরা শরীরের অপরূপ বর্ণনা। দেখনি পরকীয়া বিমানটি জয় গোস্বামীর কবিতার মতো মেঘের শরীর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে নক্ষত্রপুঞ্জের দিকে। এখন কি তুমি উঠতে চাও রঙিন বেলুন অথবা পরকীয়া বিমানটির মতো? বিমানবালাকে নিয়ে পাইলট যেভাবে উড়ে যায় দূর আকাশে, শালিকের পাখা নিয়ে এসো নদীটির কাছে। তোমার পদশব্দে ভেঙে যাক মাছেদের গোপন জলকেলি। শুনেছ কি, আশ্বিনের বাতাস ভেদ করে দূরগামী ধাবমান ট্রেনে চড়ে চলে যাচ্ছে তোমার প্রিয় পাখিরা। ওদের যাত্রা থামাতে পারেনি কেউ, না রৌদ্রের কলরব, না বৃষ্টির ব্যঞ্জনা, না নদীর স্বরশব্দ। ওরা চড়াই উড়ে কবিতায় পড়ে, কবি ওদের সহচর। ওরা নদীটির নিত্যসঙ্গী। মনে করে দেখো একদিন শব্দহীন সকালে ট্রেনে যেতে 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 থেমেছিলে নদীটির কাছে। স্রোতের নীরবতা ভেঙে ভেঙে পাখিদের ঘরে। সেই সন্ধ্যায় পাখিদের চোখ থেকে ঝরেছিল ঘুম। তুমি হাত বাড়িয়েছিলে একজন কবির দিকে। কবি কি তখন বলেছিল, সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায় জীবনের লেনদেন? ঘরে বসে বসে কি করো তুমি? ইন্টারনেট টেপে টেপে কবি সভা না শরীর সভা? জানলা দিয়ে কি দেখা যায় জীবনানন্দকে? কলকাতার ট্রাম লাইন পেরিয়ে কবি এখন ধীরে ধীরে হাঁটছেন শেওড়া, ফণিমনসা আর কীর্তিনাশার পাশ দিয়ে। দেখতে চাও কি সেই উড়ন্তশাল পাখিদের ঘর,
সেই দূরগামী ধাবমান ট্রেন, সেই স্রোতস্বিনী নদী, সেই হারানো সন্ধ্যার একজন কবিকে। পরের কবিতা। রেলিং ধরে দাঁড়িয়ে থাকে অঘ্রাণের রাত। কতদিন এই নীরব নির্জন সিঁড়ির রেলিং পাচ্ছে না তোমার হাতের নরম পেলব কোমল স্পর্শ। তুমি কুয়াকাটা থেকে সুন্দরবন গিয়ে মুগ্ধ হয়ে দেখছ জল আর অরণ্যের শরীর জুড়ে থাকা জ্যোৎস্নার ভেতর হরিণ শাবকের ছোটাছুটি। দেখতে 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 ভুলে গেছো তুমি তোমাকে ফিরতে হবে ঘরে। তোমার ভুলের দড়ি ক্রমশ ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। রশি থেকে খসে খসে পড়ছে ব্যঞ্জন বর্ণ ক, খ, গ, ঘ। তারপর কম্পন, কাম, কলঙ্কের কালিমা, খাম, খামার, খুনসুটির খুন, গহন গভীর গহীন গান, ঘাস, ঘাম, ঘরের ঘুম। ঘুমশূন্য ঘরের খাটে পড়ে আছে ডায়েরি, চিরুনি। ঘরে ফিরে পাবে না সেই খাট, রেলিং, সিঁড়ি, রাত। পাবে না ঘাস, গাং, খাম, কাম। পাবে না ঘ, গ, খ, ক, কাউকে না। পরের কবিতা যাই। এভাবেই অন্ধকার স্পর্শ করছে তোমার বেরোবার পরিপথ। তোমার ঘরের চারপাশ, ঘরের ভেতরে তোমার শরীর, শরীরের ভেতরের অঙ্গ ও প্রত্যঙ্গ। চোখ মেলে তাকাতেই দেখবে দিনের আলো গেছে নিভে। তুমি যতই সুবাসিত করতে চাইছো বাতাসের বগল, অথচ কার্তিকের বাতাস দূরের নদীর স্রোতে তুলছে কম্পন। মনে করে দেখো নদীর পাশেই গোয়ালন্দ, তারপর দীর্ঘ পথ, হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস, জানলা দিয়ে চোখে দূরের নীল আকাশ, বর্ধমানের বিস্তীর্ণ শস্যের লাউ বানাই মুড়ে বৈরাগী পড়া বর্ণমালা অ আ ই কিছুই লেখা যায় না, কিছুই হয় না। দেখেছো কি পৌষের বাতাসে ধরে যাওয়া বয়সী পাতাতে ধীরে ধীরে ছাই হয়ে মিশে যায়, অথবা উড়ে যায় শহরে অথবা পাতালে। আমি দেখেছি শুক্লপক্ষ রাতে পৌষের কড়কড়া শীতে লাউয়ের ডাঁটার মতো জড়িয়ে যেতে তোমার ঠোঁট। অন্য কেউ প্রতিদিন বৃক্ষের যেভাবে গিলে খায় হাওয়া, নদীরা রোদ, তুমিও তেমনি খাদ্য গিলে কারোর কারোর তৃষ্ণা। দাও মেঘকে, দাও বৃষ্টিকে। পৌষের রাতে তুমি দেখতে চাও পূর্ণিমার আলো, অথচ মেঘের শরীর থেকে যেভাবে ঝরে বৃষ্টি, তেমনি শীতের শরীর থেকে ঝরে শিশির। শিশিরের ফোঁটায় ভিজে যায় আঙিনায় পড়ে থাকা পাতা। তুমি তা দেখো না। এখন কি তুমি বয়সী পাতার মতো পড়ে থাকো পথে পথে? মেঘেছে কি তোমার সুন্দর নেশা? পোস্টমাস্টারের রতনের কথা মনে আছে কি? অথবা
যাদের তৃষ্ণা লিখেছ তাদের কথা। সকল কবিতা একই রকম মনে হচ্ছে হয়তো। সে সময় এই যে টানা গতিতে লেখা কবিতাগুলো আসলে বলা যায় একটানাই লিখেছি। কেমন লাগছে জানি না। পড়ি। ফাল্গুনের ভূ বাতাস বইছে দেখো, টকটকে লাল পলাশ ফুলে। বাতাস ফুলে ফুলে যাচ্ছে শিহরণ, অথচ আমাদের কোনো শিহরণ নেই, স্পন্দন নেই, কম্পন নেই। কারণ তুমি ভালোবাসো কবিকে, বরং কবির চেয়ে বারবার কবিতার টেনে তুলেছ চুম্বনের ঝড়। নদীকে বলল তোমার প্রথম সমাগোপন গর্ভপাতের কথা। এখনো জানতে পারোনি ফুলেরা ধারণ করে কষ্ট, কবিরা বেদনা, আর নদীরা হাহাকার। তুমি কোনটা বেছে নেবে বলো? কষ্ট, বেদনা, হাহাকার? ওই ঘরেই তুমি থাকো, তোমার সেই ঘরে আর কখনো কোনো দিনই উকি দেবে না জ্যোৎস্নার রং, বইবে না জানলা দিয়ে দোতলের বাতাস। তোমার ঘরে প্রবেশ করে এক দুষ্টু ইঁদুর, হলুদ কীট পতঙ্গ। এরাই প্রতিদিন ঘুম থেকে জাগাবে তোমাকে। তুমি ঘুম থেকে জেগে মোবাইল ফোনে কাকে যেন খুঁজবে, উত্তর পাবে এই নম্বরটি বর্তমানে খালি আছে। তাহলে কেমন জীবন তোমার? ঘরের চৌকাঠ বেরোতে পারতো না কিছুতেই, পথে প্রতিদিন ঘর থেকে বের হলেই একটি অবাক শব্দ তোমার যাত্রা থামিয়ে দেয়। শব্দটি কোথা থেকে আসে, কোথায় যায়, তুমি জানো না। তুমি কি জানো কোনো কোনো শব্দ বাতাসের চোখে, কোনো কোনো শব্দ নদীর ঢেউয়ে, কোনো কোনো শব্দ দিগন্তের নীলে মিশে যায়, মিলিয়ে যায়, হারিয়ে যায়। এই যে এখন মধ্য শরতের ঝুমঝুম বৃষ্টির একটানা শব্দ, এই শব্দ কি তোমাকে থামিয়ে দিচ্ছে? তুমি কি পাচ্ছ ভয়? শব্দ কেন এত ভয় তোমার? কেন ভয়ে ভয়ে ভুলে যাচ্ছ কবিতায় লালিত কবির শত শত প্রিয় শব্দ? শব্দের পেছনে গোয়েন্দা লাগিয়েও খুঁজে পাচ্ছ না শব্দের উৎস। শব্দ হয় অযথা চুরি ভাঙলে, শব্দ হয় অসময়ে নিদ্রালে, শব্দ হয় অহেতুক নদীতে সাঁতরালে, শব্দ হয় অহেতুক আকাশের দিকে তাকালে, অহেতুক চিলের ডানার শব্দে
আপলোড করেছি। আমি ঢাকা অনেক ধন্যবাদ। প্রাচুর্য শিউল মঞ্জুর, কবি শিউল মঞ্জুর আছেন।